আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে নেত্র নিউজের অপপ্রচার, এবার জাতিসংঘের বরাতে ভুয়া সংবাদ। গত 10 বছরে জিডিপির প্রবৃদ্ধি 300 গুণ, আইসিটি খাতে ঈর্ষণীয় উন্নয়ন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গান বাজনা নিষিদ্ধের ঘোষণায় ক্ষোভ, ওয়ার্ড কাউন্সিলরকে আইনের আওতায় আনার দাবি। সেনা অভ্যুত্থানের প্রতিবাদে মিয়ানমারে জোরালো বিক্ষোভ, সূচির মুক্তি দাবি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের। চট্টগ্রাম টেস্টে বড় লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ, ব্যাটিংয়ের পর বল হাতেও মেহেদী মিরাজের জাদু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে, ভাষা সংগ্রামীদের নামে রাজধানীতে 24 সড়ক, জানেন না অনেকেই, অযত্ন অবহেলায় সৌন্দর্য হারিয়েছে মুরালগুলোও। বাংলাদেশের সরকার, আওয়ামী লীগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার অব্যাহত রেখেছে নেত্র নিউজ। এবার জাতিসংঘের বরাতে অপপ্রচার চালাচ্ছে তারা। নেত্র নিউজের সম্পাদক তাসনিম খলিল ইউরোপে বসে চালাচ্ছে এসব অপতৎপরতা। বিস্তারিত জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার সাথে সমান্তরালে বাংলাদেশ বিরোধী অপতৎপরতা চালাচ্ছেন নেত্র নিউজের সম্পাদক তাসনিম খলিল। দেশের জনপ্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর অনেকেই 2007 সালের 6 জুন স্বেচ্ছায় বাংলাদেশ ছেড়ে ইউরোপে চলে যাওয়া তাসনিম খলিলের টার্গেট বাংলাদেশের সরকার, সেনাবাহিনী, পুলিশ প্রশাসন ও আওয়ামী লীগ। এবার জাতিসংঘের বরাতে মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন তাসনিম। সেনা সদরের দাবি প্রত্যাখ্যান, জাতিসংঘের দুর্নীতির তদন্তের আহ্বান শিরোনামে নেত্র নিউজের একটি প্রতিবেদন তারই প্রমাণ। আসল তথ্য হলো, জাতিসংঘের এক কর্মকর্তার মন্তব্যকে নেত্র নিউজ জাতিসংঘের বক্তব্য হিসেবে প্রচার করেছে। জাতিসংঘ কোনো বিষয়ে বক্তব্য দিলে তা তারা বিবৃতি আকারেই প্রকাশ করে, কিন্তু নেত্র নিউজ সাংবাদিকতার নীতি নৈতিকতাকে থোড়াই কেয়ার করে কর্মকর্তার মন্তব্যকে জাতিসংঘের বক্তব্য হিসেবে প্রচার করেছে। দেশকে এক ভয়াবহ বিপর্যয়ের দিকে। ইসরায়েলের সাথে বাংলাদেশের সম্পর্ক আছে এরকম অসত্য তথ্য প্রতিষ্ঠা করতেও ব্যস্ত নেত্র। সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই স্পষ্ট করে বলা হলেও তা মানতে নারাজ নেত্র নিউজ। এই বিষয়ে এই অপকর্মে নেত্র নিউজের তাসনিম খলিলের সঙ্গে যুক্ত হয়েছে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান, ইউরোপ প্রবাসী পিনাকি ভট্টাচার্য ও সামি। এই চক্র কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় বিভিন্ন সময় ভুয়া তথ্য দিয়ে 1 ডজনেরও বেশি প্রতিবেদন প্রচার করেছে। রাষ্ট্রবিরোধী সংবাদ পরিবেশনের দায়ে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও মিশরে নিষিদ্ধ আল জাজিরা। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে গত 10 বছরে জিডিপির প্রবৃদ্ধি হয়েছে 300 গুণ। ঈর্ষণীয় প্রবৃদ্ধি হয়েছে আইসিটি সহ প্রযুক্তি নির্ভর খাতগুলোতে। দেশের এমন উন্নয়ন অগ্রগতি সমালোচকরাও স্বীকার করবেন বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান। ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশ ICMAB আয়োজিত আলোচনায় যোগ দেন মন্ত্রী। তৌহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস সাফা এবং ICMAB আয়োজিত দুদিনের আয়োজন। প্রধান অতিথি হিসেবে যোগ দেন পরিকল্পনা মন্ত্রী। আলোচনায় অংশ নেন হিসাব রক্ষণ ও ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা। দেশের উন্নয়নে সরকারের নেয়া উদ্যোগের কথা তুলে ধরেন তারা। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার তাগিদ দেন বক্তারা। Fantastic growth story whereby we are today.
Bangladesh has planned to export $5 billion, IT to the globe. Keep updated, then you are out of market. From my experience, I see why we need accounting and auditing. I see three dimensions. One is service delivery improvements, other one is the informed decision making, and the third one is most important one, the accountability. গ্রামে যাচ্ছে শহরের সুবিধা এ কথা জানিয়ে পরিকল্পনা মন্ত্রী দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে বর্তমান নেতৃত্বের প্রয়োজন অপরিসীম। যে নেতৃত্ব ইতিমধ্যে স্বীকৃত হয়েছে সারা বিশ্বে, আমাদের মধ্যেও যে সুদৃঢ় নেতৃত্ব, সৃজনশীল নেতৃত্ব, সেই নেতৃত্বকে সহায়তা দেওয়া, বিবেচনা করা, সেইটা আমি আপনাদের কাছে আশা করতে পারি। যদিও আপনারা আপনাদের পেশায় বিদ্যর্জন, সেখানে আপনাদের মূল জায়গা। বাণিজ্য সচিব জাফরউদ্দিন সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা আলোচনায় অংশ নেন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। উচ্ছেদ হওয়ার 16 দিনের মাথায় রাজধানীর মিরপুর 11 নম্বরের 4 নম্বর সড়ক ও ফুটপাত আবারও দখল হতে শুরু করেছে। যে যার মতো করে অস্থায়ী দোকান বসাতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উচ্ছেদের পর তদারকি না থাকায় ফের দখল হয়ে যাচ্ছে। তবে দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। মাহমুদ হাসানের রিপোর্ট। 21 জানুয়ারির চিত্র। মিরপুর 11 নম্বর সড়কের ফুটপাত দখলমুক্ত করতে গেলে বাধার মুখে পড়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। পুলিশের সাথে সংঘর্ষও বাধে দখলদারদের। পরে সড়ক ও ফুটপাতের উপর গড়ে ওঠা অবৈধ দোকান এবং স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় সিটি কর্পোরেশন। উচ্ছেদের 16 দিনের মাথায় আবারও অস্থায়ী দোকান বসেছে। একইভাবে কোথাও চৌকিতে, আবার কোথাও বাঁশ গেড়ে সীমানা দিয়ে দখল করা হচ্ছে সড়ক ও ফুটপাত। সিটি কর্পোরেশনের উচ্ছেদের পর আর কোনো পদক্ষেপ না নেয়ায় আবারও সড়ক দখল হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। সিটি কর্পোরেশন 3 দিন আসছিল, উচ্ছেদ করছে, আর তারা আসে নাই। দখলমুক্ত থাকে, সেটার জন্য সিটি কর্পোরেশনের নজরদারি প্রয়োজন। দোকানদাররা জানান উত্তর সিটি কর্পোরেশনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তবে সেটি কি মামলা তা তারা জানেন না। মামলা সম্বন্ধে আমি জানি না, জাস্ট ভাঙ্গা লাইছে। মালটা সরাইতে পারছি না, আমরা আসলে নোটিশ পাই নাই। এই ক্ষেত্রে দেখা গেছে আমরা তো, ওরা তো মাথা, দেখা গেছে ওরাই সহযোগিতা করছে। উত্তর সিটির প্রধান নির্বাহী জানান উচ্ছেদ করা জায়গার বিষয়ে একটুকু ছাড় দেওয়া হবে না। দখল যদি হয়ে থাকে তাইলে আমরা সেটা আবার উচ্ছেদ করব। আমার রাস্তার উপরে দখল করা, কাউকে আবার পুনরায় দখল করার সুযোগ নেই। নিউ সোসাইটি মার্কেট ও মোহাম্মদিয়া মার্কেটের অবৈধ স্থাপনা মহাপরিকল্পনার ম্যাপ দেখেই করা হয়েছে বলেও জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, পঞ্চায়েত কমিটি ও মসজিদ কমিটির নেতাদের নিয়ে বৈঠক করে গান বাজনা নিষিদ্ধ করায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসন সহ স্থানীয়রা বলছেন, কাউন্সিলর কিংবা পঞ্চায়েত কোনোভাবেই গান বাজনা নিষিদ্ধ করতে পারে না। আর কাউন্সিলর বাদলকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সাংস্কৃতিক জোট। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। নারায়ণগঞ্জ সিটির 3 নম্বর ওয়ার্ডে কয়েকদিন আগে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে গান বাজনাকে কেন্দ্র করে আপত্তি ওঠে। গত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায় ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল মসজিদ কমিটির সদস্য মহিউদ্দিন মোল্লা বাসাবাড়ি ও সামাজিক অনুষ্ঠানে গান বাজনা বন্ধের সিদ্ধান্তের কথা জানান। এই অত্র এলাকায় গান বাজনা কোনো কিছু সম্পূর্ণ নিষেধ। এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এলাকার যত গান বাজনা আছে এটা বন্ধের ব্যাপারে উদ্যোগ নিবে, এতটুকু পর্যন্তই জানি আর কি। এটা আমাকে আমাদের এলাকার নেতা ওই জিয়ালক সাহেব আলোচনা করছে আমার সাথে। কন্টিনিউ গান বাজনা বন্ধ করা বোধহয়, যেহেতু সরকারি থেকে কোনো নির্দেশনা নাই, সাধারণত চিঠি দেওয়া হবে না। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। কাউন্সিলরকে আইনের আওতায় আনার দাবিও উঠেছে। আমরা অত্যন্ত হতাশ হয়েছি, ক্ষুব্ধ হয়েছি নারায়ণগঞ্জের সাংস্কৃতিক অঙ্গন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই, পাশাপাশি প্রশাসনের কাছে জোর দাবি জানাই যে তাকে যেন অনতিবিলম্বে এই কথার অপরাধে তাকে গ্রেপ্তার করা হোক। প্রশাসন বলছে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের যারা শিশু আছে, রোগী আছে, যারা বয়োবৃদ্ধ, তাদের অসুস্থ থাকলে হসপিটালের পাশে এরকম কোনো সাউন্ড জোরে বাজানো না হয়, সেটি রাষ্ট্র এবং সরকারের সিদ্ধান্ত অনুসারে, কিন্তু এর বাইরে
যদি কেউ ব্যক্তিগত উদ্যোগে এটি করতে চায় সেটি আইনগতভাবে সিদ্ধ নয়। আমরা সেটি তদন্ত করে খতিয়ে দেখে আমরা আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করব। তবে কাউন্সিলর শাহজালাল বাদল গান বাজনা নিষিদ্ধের ঘোষণা করার বিষয়টি অস্বীকার করেছেন। গান বাজনা বন্ধ করার ব্যাপারে যে কথাটি আসছে বারবার, আসলে এটা কখনোই না, এটা মিথ্যা কথা বলা হচ্ছে আমার প্রতিপক্ষ ঘায়েল করার জন্য এবং সামনে আমার নির্বাচন, এই নির্বাচন বানচাল করার জন্যই মূলত আসলে একটি মহল ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে। আগামী শনিবার থেকে গান বাজনা নিষিদ্ধের এই সিদ্ধান্ত কার্যকর হবার কথা রয়েছে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। কোভিড-19-এ 24 ঘন্টায় মারা গেছে 7 জন, মৃতের সংখ্যা বেড়ে 8,182। দৈনিক সংক্রমণ হার 2.79%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 336তম দিনে দেশের 206টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে 15,566টি। এর মধ্যে শনাক্তের সংখ্যা 435। মোট শনাক্ত 5,37,465। নতুন 507 জন সহ সুস্থ 4,82,424। করোনায় এ পর্যন্ত মৃত্যুহার 1.52%। সুস্থতার হার 89.76% ও শনাক্তের হার 14.43%। নমুনা পরীক্ষা হয়েছে মোট 37,24,473টি। মিয়ানমার প্রসঙ্গ। সেনা অভ্যুত্থানের প্রতিবাদে মিয়ানমারে বিক্ষোভ জোরালো হচ্ছে। আর অভ্যুত্থান প্রত্যাখ্যান করে গণতন্ত্র প্রতিষ্ঠার শপথ নিয়েছেন অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি NLDর 70 জন MP। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও সুচির মুক্তির দাবি জানিয়েছে। অন্যদিকে ক্ষমতা সুসংহত করছে দেশটির সেনাবাহিনী, গ্রেফতার করেছে NLDর আরেক শীর্ষ নেতাকে। রিপোর্ট দুলি মল্লিকের। মিয়ানমারের সেনাবাহিনীর কড়া নজরদারির মধ্যে গণতান্ত্রিক নেত্রী সুচির মুক্তির দাবিতে রাস্তায় নামে শিক্ষার্থীরা। ইয়াঙ্গুনে ড্রাগন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী NLDর পতাকা নিয়ে মিছিল করে। এ সময় তারা সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সুচি সহ অন্যান্য নেতাদের মুক্তির দাবি তোলেন। গণতন্ত্র রক্ষার দাবিতে রাজপথে নামেন বিশ্ববিদ্যালয়ের 2 শতাধিক শিক্ষকও। সুচির মুক্তির দাবি জানায় স্বাস্থ্যকর্মীরাও। অন্যদিকে সেনাবাহিনীর নির্দেশ উপেক্ষা করে রাজধানী নেপিদোর সরকারি গেস্ট হাউসে অবস্থান করছেন 70 জন NLD MP। অভ্যুত্থান প্রত্যাখ্যান করে গণতন্ত্র প্রতিষ্ঠার শপথ নেন তারা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদও বিবৃতি দিয়েছে। এতে সেনা অভ্যুত্থানের সরাসরি নিন্দা জানানো না হলেও সুচি সহ অন্যান্য নেতাদের মুক্তির দাবি জানানো হয়। At the declaration of a state of emergency imposed in Myanmar by the military on the 1st of February and the arbitrary detention of members of the government, including State Councillor Aung San Suu Kyi and President Win Myint and others. তবে সেনাবাহিনী তাদের ক্ষমতা পাকাপোক্ত করতেই ব্যস্ত। এর ধারাবাহিকতায় এবার গ্রেপ্তার করা হয়েছে NLDর আরেক শীর্ষ নেতা উইন হতিনকে। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। আমন্ত্রণ আবারও রাত 11:21 সংবাদে। আল জাজিরার অপপ্রচারে জনগণ বিভ্রান্ত হবে না মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী বলেছেন, জনগণ শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির সুফল ভোগ করছেন। নিয়মিত ব্রিফিংয়ে বিএনপিকে অপরাজনীতি পরিহার করে জনগণের জন্য রাজনীতি করার আহ্বান জানান তিনি। আল জাজিরার অপপ্রচারে আমাদের দেশে জনগণ বিভ্রান্ত হবে না। জনগণ অপপ্রচারের বিপরীতে শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির সুফল ভোগ করছেন। অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনার স্পষ্ট এবং কঠোর অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি তাদের সহযোগীদের নিয়ে বিদেশে মাটিতে বসে নতুন ষড়যন্ত্র করছে। বনভূমি রক্ষার মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করে নির্মল পরিবেশ গড়ে তুলতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার। বলেছেন, দূষণ রোধে শিল্প কারখানায় উন্নত প্রযুক্তি ব্যবহারের দিকে জোর দেওয়া হয়েছে। নওগাঁর মহাদেবপুরে মুজিব বর্ষ উপলক্ষে জীব বৈচিত্র্য সংরক্ষণ বিষয়ে এক সভায় যোগ দেন উপমন্ত্রী। এ সময় পরিযায়ী পাখির অভয়াশ্রম গড়ে তুলতে সরকার সর্বাত্মক সহায়তা দিচ্ছে বলেও জানান তিনি। ফেঞ্চুগঞ্জে
ঝুঁকিপূর্ণ লাইনে তেলবাহী ট্রেনের 10টি বগি লাইনচ্যুতির ঘটনায় বৃহস্পতিবার মধ্যরাত থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বগিগুলো উদ্ধার করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। এদিকে বগি উল্টে ছড়িয়ে পড়া তেল সংগ্রহ করে নিয়ে গেছেন স্থানীয়রা। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। বৃহস্পতিবার মধ্যরাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি ফেঞ্চুগঞ্জের গুতিগাঁওয়ে এসে লাইনচ্যুত হয়। এ সময় 10টি বগির একটি ছাড়া সবকটি উল্টে পাশের জমিতে পড়ে যায়। আশপাশে ছড়িয়ে পড়ে তেল। সকালে এ দৃশ্য দেখে স্থানীয়রা দল বেঁধে তেল সংগ্রহ করেন। ঝুঁকিপূর্ণ রেল লাইনের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। লোড গাড়ি থাকার কারণে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। ওই পাশে আর দুইটা ব্রিজ আছে, এই ব্রিজে বাঁশ দিয়ে ওরা করে রাখছে, রিপেয়ারিং করে রাখছে। কোনো নাই, স্ক্রুপ নাই, নাট নাই, কোনো কিছু নাই। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা অফিসার ফোর্স সহ আমরা আসি ঘটনাস্থলে, এসে আমরা ডিউটি করতেছি। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে আসে। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওনারা 3 দিনের মধ্যে রিপোর্ট দিবেন। আর আমাদের বিভাগীয় পরিবহন কর্মকর্তা উনি আহ্বায়ক হিসেবে কাজ করবেন। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে বলেও জানান এই কর্মকর্তা। সমর ইসলাম, 21 টেলিভিশন। নারায়ণগঞ্জের সোনারগাঁও ও চট্টগ্রামের বাকলিয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর বাস স্ট্যান্ডের কাছে বোরাক ও হোমনা সুপার সার্ভিসের প্রতিযোগিতার সময় চাপা পড়ে 3 পথচারী নিহত হন। পরে এলাকাবাসী 2 বাস চালককে আটক করে। এদিকে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের বহদ্দারহাট শাহ আমানত সেতুর সংযোগ সড়কে সিএনজি অটোরিকশার সাথে বালিবাহী ট্রাকের সংঘর্ষে 7 জন গুরুতর আহত হয়। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। তাদের 1 জন অটো চালক ও 2 জন শ্রমিক। বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম ও রিপোর্টার কাজী ফরিদকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সমাজ। রাজধানীর সার্ক ফোয়ারার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। পরে বিক্ষোভ মিছিল বের হয়। মানববন্ধনে সাংবাদিক নেতা ও সংবাদকর্মীরা হুমকিদাতাদের আইনের আওতায় আনার জন্য 7 দিনের আলটিমেটাম দেন। বলেন, হুমকি কিংবা ভয় ভীতি দেখিয়ে পেশাগত দায়িত্ব পালন থেকে সাংবাদিকদের দমিয়ে রাখা যাবে না। খুব দ্রুত এই সমস্ত মৃত্যু পরোয়ানা জারি যারা করেছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে, আইনের কাঠগড়াতে দাঁড় করাতে হবে, এমন বিচার করতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে দিতে পারে, গণতন্ত্রের যাত্রাপথকে স্তব্ধ করে দিতে পারে এমন কর্মসূচি, এমন উদ্বেগ, এমন তথ্য, এমন তৎপরতা যাতে না থাকে। আগামী 1 সপ্তাহের মধ্যে যদি এই বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক, আমার সহকর্মী সাইফুল আলম এবং রিপোর্টার কাজী ফরিদকে যারা কাপড়ে কাপড় পাঠিয়েছেন তাদের ব্যাপারে যদি কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে আমরা আবার কর্মসূচি দেব। সেই কর্মসূচি এমন হতে পারে, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করব, আমরা আইজির কাছে যাব, আমরা সংশ্লিষ্ট জায়গাগুলোতে যাব। সব শ্রেণী পেশার মানুষের জন্য সুশীল জ্ঞানের মিলনস্থল হিসেবে গ্রন্থাগারকে গড়ে তোলা হবে। মূল্যবোধের বিকাশ, সৃজন ও অগ্রসরমান চেতনায় অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়তে গ্রন্থাগারের বিকল্প নেই। রাজধানীর শাহবাগে শওকত ওসমান মিলনায়তনে জাতীয় গণগ্রন্থাগার দিবসে এসব কথা বলেন বক্তারা। আদিত্য মামুনের রিপোর্ট। মুজিব বর্ষের অঙ্গীকার ঘরে ঘরে গ্রন্থাগার শিরোনামে সারা দেশে একযোগে উদযাপিত গ্রন্থাগার দিবসের উদ্বোধনী আয়োজনে যোগ দেন সংশ্লিষ্টরা। গণগ্রন্থাগার চত্বর থেকে নানা আনুষ্ঠানিকতায় শুরু হয় এবারের দিবস উদযাপন। পরে আলোচনায় যোগ দেন গণগ্রন্থাগারের মহাপরিচালক, বাংলা একাডেমির মহাপরিচালক, সংস্কৃতি প্রতিমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রী। সোনার বাংলা বিনির্মাণে বইয়ের বিকল্প নেই বলে উল্লেখ করেন তারা। আমরা দেশের প্রতিটি গ্রন্থাগারকে গণমানুষের একটি সুশীল মিলনস্থল হিসেবে গড়ে তুলব। বক্তব্যে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজি বলেন, কুশিক্ষা ধর্মান্ধতার বিরুদ্ধে বই হতে পারে অন্যতম হাতিয়ার। যে জাতির গ্রন্থাগার সমৃদ্ধ এবং সুব্যবস্থাপনা সমৃদ্ধ ও পাঠক বান্ধব, সে জাতি জ্ঞান বিজ্ঞান চর্চায় তত অগ্রসরমানতা দাবি করতে পারে। এদিকে একটি মহল দেশের বিরুদ্ধে ধর্মকে দাঁড় করিয়ে দিয়ে বিভেদ সৃষ্টি করছে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গ্রন্থাগারই পারে মানুষের মধ্যে প্রকৃত আলো পৌঁছে দিতে।
এরকম লাইব্রেরিগুলোর সম্প্রসারণ আরও অনেক ব্যাপকভাবে হওয়া দরকার। আমাদের সচেতন হতে হবে এবং আমরা আমাদের এই প্রিয় বাংলাদেশ জাতির জনকের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে কি উদ্দেশ্যে? সকল মানুষের কল্যাণের জন্য। দেশব্যাপী গ্রন্থাগার গড়ে তুলতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সহায়তাও চাইলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। বই হোক সকল মানুষের পরম বন্ধু, জ্ঞানের আলোয় দূর হোক কুসংস্কার, এমনই প্রত্যাশা সবার। মানবিক সভ্যতা এগিয়েছে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন ভাষার মাস। ভাষা সংগ্রামীদের নামে রাজধানীতে 24টি সড়ক থাকলেও অনেকেই তা জানেন না। অনেক সড়কে নাম ফলক ঢেকে গেছে পোস্টারে। অযত্ন অবহেলায় ভাষা সৈনিকদের মুরেলগুলোও অস্পষ্ট হয়ে সৌন্দর্য হারিয়েছে। ইয়াকুব লিটনের ক্যামেরায় মাহমুদ হাসানের রিপোর্ট। ভাষা সৈনিকদের নামে বিগত 2007 সালে বেশ কয়েকটি সড়কের নামকরণ করে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন। ভাষা সৈনিক আব্দুল মতিন সড়ক সায়েন্স ল্যাবরেটরি থেকে মিরপুর রোড ধরে এগিয়ে ধানমন্ডি 7 নম্বর সড়কের মুখে সাদা মার্বেলের ফলক, সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সহ আব্দুল মতিনের মুরাল। রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি সড়কের নাম ভাষা সংগ্রামীদের নামে। এসব এলাকার সড়কের নাম ফলকের অবস্থা এরকম। পোস্টারের আস্তরণে নাম খুঁজে পাওয়াই দায়। যেগুলো এখনো চোখে পড়ে অযত্ন অবহেলায় সেগুলো একেবারেই অস্পষ্ট। কোনোটি টাইলস ভাঙা, আবার কোনোটিতে এভাবেই কাপড় শুকাচ্ছে ছিন্নমূল মানুষেরা। সড়কগুলোর দুপাশে বাসাবাড়ির নাম্বার প্লেট কিংবা দোকানের সাইনবোর্ডে সড়কের নাম নেই। বছরের পর বছর অবস্থান করলেও অনেকেই সড়কের নাম জানেন না। 8 নম্বর সড়ক, কিন্তু রাস্তাটার একটা নাম আছে, নামটা জানেন? সেই নামটা তো আমি কেন, অনেকেই জানে না, এলাকার অনেকেই জানে না। কিভাবে জানবে বলেন? এখানে এগুলা লাগাই রাখলে তো জানা যায় না। লোকটার নাম নতুন নাম দিচ্ছে, কি নাম আমি জানি না। আপনি জানেন কিনা সেটা বলেন। না, আমি জানি না। যারা ভাষা সংগ্রামীদের নাম ফলকে বিজ্ঞাপন ঝুলিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। পোস্টার ব্যবহার করে এদের আইনগত ব্যবস্থা নেওয়ার দরকার। সামান্য জিনিসগুলো লাগায় এই জিনিসটা বন্ধ করে রাখছে, তাহলে এদের বিরুদ্ধে অবশ্যই প্রশাসনের একটা কিছু করা উচিত, একটা মামলা হওয়া উচিত। যে উদ্দেশ্য নিয়ে ভাষা সংগ্রামীদের নামে সড়কের নামকরণ, রক্ষণাবেক্ষণের অভাবে সেই উদ্দেশ্য অপূর্ণই থেকে যাচ্ছে। তবে এই বিষয়ে দৃষ্টি দিতে চায় সিটি কর্পোরেশন। 2টা সড়ক আমাদের উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীনে রয়েছে। আমরা উত্তর সিটি কর্পোরেশন সেটি তত্ত্বাবধান করছি। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে শ্রদ্ধেয় ভাষা সৈনিকদের নামে যে রাস্তাগুলো করা হয়েছে সেই রাস্তাগুলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সেগুলো রক্ষণাবেক্ষণ করছে। শুধু নামকরণই যথেষ্ট নয়, নতুন প্রজন্মের সামনে ইতিহাস তুলে ধরতে বছর জুড়েই রক্ষণাবেক্ষণ ও নজরদারি বাড়ানোর তাগিদ নগরবাসীর। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। আরেক দফা বেড়েছে চাল ও ভোজ্য তেলের দাম। আটা, ময়দা, পেঁয়াজের বাজার চড়া। করোনায় যুক্তরাষ্ট্রে 2 সপ্তাহে 40,000 মৃত্যু। বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিন সংকট। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। পাকিস্তানের আজাদ কাশ্মীর ও বেলুচিন সিন্ধু সহ বিভিন্ন প্রদেশে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে 2টি সংগঠন। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ভারত বাংলাদেশ সম্প্রীতি সংসদ, BBSS অনলাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের চেয়ারম্যান তৌফিক আহমেদের নেতৃত্বে প্রায় অর্ধশত কর্মী অংশ নেন। এ সময় তারা পাকিস্তান সরকারের সমালোচনা করে বাংলাদেশ সহ আন্তর্জাতিক ফোরামের প্রতি আহ্বান জানান মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হতে। এদিকে গুলশানে পাকিস্তান হাইকমিশনারের সামনে পথসভা ও র্যালি করে বাংলাদেশ সোশ্যাল অ্যাক্টিভিস্ট ফোরাম। বক্তারা বলেন, আল জাজিরা মিথ্যা বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য। সাতক্ষীরা ও খুলনার কয়রা এলাকায় সমীক্ষা চালিয়ে টেকসই বাঁধের পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। বলেছেন, এটি একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সকালে সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি ও খুলনার কয়রায় ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরে বলেন, বর্ষা মৌসুমের আগেই স্থায়ী বাঁধের কাজ শুরু হবে।
আগামীতে উপকূলের মানুষ যাতে কষ্ট না পায় সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। এবার ব্যবসা বাণিজ্যের খবর। আরেক দফা বেড়েছে চাল ও ভোজ্য তেলের দাম। মোটা চাল বিক্রি হচ্ছে কেজি প্রতি 46 থেকে 48 টাকায়, আর ভোজ্য তেলের দাম লিটারে বেড়েছে 5 টাকা। নতুন করে বেড়েছে আটা, ময়দা ও পেঁয়াজের দর। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার কারওয়ান বাজারের আধা কিলোমিটারের মধ্যেই খুচরা বাজার হাতিরপুল। বাজারটিতে ঘুরে দেখা গেল শীতের সবজির সরবরাহ অনেক। বিক্রেতারা বলছেন আগের মতোই সহনীয় এসব পণ্যের দাম, তবে বেড়েছে পেঁয়াজের দাম। ভোজ্য তেলের দামও বাড়িয়েছে কোম্পানিগুলো। সবজির দাম কম আছে, তবে নতুন যেসব আইটেমগুলা এগুলোর একটু দাম একটু বেশি, যেমন পটল, তারপরে করলা, ভেন্ডি, এগুলো একটু দাম বেশি। পেঁয়াজ দাম বাড়ছে। পেঁয়াজ ছিল আপনার হোলসেল ছিল 25-26 টাকা, সেটা এখন হচ্ছে 36-38 টাকা। কিন্তু কোম্পানির জিনিসগুলোর দাম বেশি অতিরিক্ত, যেমন তেল, আটা, ময়দা, চিনি, বিভিন্ন সাবান আইটেম, এগুলো অতিরিক্ত বাড়তি। ক্রেতারা বলছেন নিত্যপণ্যের লাগামহীন বাড়তি দামে কেনাকাটাই দায়। আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি যেটাই অসহনীয় অবস্থায় আছে, অসুস্থ অবস্থায় আছে। এখন সেখান থেকেই আপ ডাউন করে। চালের বাজারও ঊর্ধ্বমুখী। ভারত থেকে আমদানির পরও এর প্রভাব পড়েনি চালের বাজারে। চাল গত এক সপ্তাহের তুলনায় আরও কেজিতে 2 টাকা 3 টাকা করে বেশি। প্রত্যেকটা মিনিকেট চাল, আড়াইশ চাল, পাইজাম চাল, সব চালে। মিনিকেট 1 নাম্বারটা এটা বেচতেছে 65, আড়াইশ চাল নতুনটা হলে কি আপনার 50, পুরানটা 55 টাকা, আর পাইজাম চাল বিক্রি করতেছে 48 টাকা। এদিকে বাজারে সব ধরনের মাছের সরবরাহ আছে প্রচুর, বেচা বিক্রিও ভালো। মাছের সিজন, সব ধরনের মাছ পাওয়া যায়, মাছের দাম কম আছে জি, কিন্তু মাছের পরিমাণে কাস্টমারও তো নাই, কাস্টমারের সংখ্যা খুব কম। বেঁধে দেওয়া দামেই বিক্রি হচ্ছে মাংস, স্বাভাবিক আছে মুরগির দাম। গরুর দাম প্রতিটা গরুতে 4000-5000 টাকা করে বেশি নিচ্ছে, ওই হিসাবে মনে করেন যে বেচা কিনা আমাদের হচ্ছে না। ব্রয়লার এখন বর্তমানে খুচরা মূল্য হইলো 160 টাকা, আর পাকিস্তানি কক হইলো 300 টাকা, লিয়ার কক হইলো 210 টাকা। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। এবার সংস্কৃতি সংবাদ। ষাটটি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হল 14তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন স্লোগানে এবারের উৎসবে বাংলাদেশি শিশু নির্মাতা বিভাগে 5টি পুরস্কার দেয়া হয়। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, বর্তমান সময়ের শিশু নির্মাতাই আগামী দিনের শ্রেষ্ঠ নির্মাতা। ভূমিকা ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যারের লেখা, মোর্শেদুল ইসলাম ভাইয়ের পরিচালনার যে চলচ্চিত্রটা তৈরি করেছিলেন, একটা চলচ্চিত্র দিয়ে কোটি কোটি মানুষের কাছে মুক্তিযুদ্ধের সেই চেতনাকে জাগ্রত করার এরকম শক্তিশালী মাধ্যম আর তো হতে পারে না। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে নেত্র নিউজের অপপ্রচার, এবার জাতিসংঘের বরাতে ভুয়া সংবাদ। গত 10 বছরে জিডিপির প্রবৃদ্ধি 300 গুণ, আইসিটি খাতে ঈর্ষণীয় উন্নয়ন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গান বাজনা নিষিদ্ধের ঘোষণায় ক্ষোভ, ওয়ার্ড কাউন্সিলরকে আইনের আওতায় আনার দাবি। সেনা অভ্যুত্থানের প্রতিবাদে মিয়ানমারে জোরালো বিক্ষোভ, সূচির মুক্তি দাবি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের। চট্টগ্রাম টেস্টে বড় লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ, ব্যাটিংয়ের পর বল হাতেও মেহেদী মিরাজের জাদু। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে।
পরের সংবাদ রাত 1টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।